হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গল্প পাঠ বাই শ্যাম। ভিন্ন ভিন্ন স্বাদের গল্প পাঠ শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবে। আর তোমরা যদি চাও যে তোমাদের প্রস্তাবিত কোনো গল্প পাঠ করি তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। চলো আর বেশি কথা না বলে আজকের গল্প পাঠ শুরু করা যাক। আজ আমি যে গল্পটি পাঠ করতে চলেছি সেটি সত্যজিৎ রায়ের লেখা বোমযাত্রীর ডায়েরি। চলো শুরু করা যাক। প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কুর ডায়েরিটা আমি পাই তারক চাটুর্যের কাছ থেকে। একদিন দুপুরের দিকে আপিসে বসে পুজো সংখ্যার জন্য একটা লেখার প্রুফ দেখছি। এমন সময় তারকবাবু এসে একটা লাল খাতা আমার সামনে ফেলে দিয়ে বললেন, পড়ে দেখো, গোল্ড মাইন। তারকবাবু এর আগেও কয়েকবার গল্প টল্প এনেছিলেন, খুব যে ভালো তা নয়, তবে বাবাকে চিনতেন। তার ছেঁড়া জামাটামা দেখে মনে হতো ভদ্রলোক বেশ গরিব, তাই প্রতিবারই লেখাগুলোর জন্য 5-10 টাকা দিয়েছি। এবার গল্পের বদলে ডায়েরিটা দেখে একটু আশ্চর্য হলাম। প্রফেসর শঙ্কু বছর 15 নিরুদ্দেশ। কেউ কেউ বলেন তিনি নাকি কি একটা ভীষণ এক্সপেরিমেন্ট করতে গিয়ে প্রাণ হারান। আবার এও শুনেছি যে তিনি নাকি জীবিত, ভারতবর্ষের কোনো অখ্যাত অজ্ঞাত অঞ্চলে গা ঢাকা দিয়ে চুপচাপ নিজের কাজ করে যাচ্ছেন, সময় হলে আত্মপ্রকাশ করবেন। এসব সত্যি মিথ্যে জানি না, তবে এটা জানতাম যে তিনি বৈজ্ঞানিক ছিলেন। তার যে ডায়েরি থাকতে পারে সেটা অস্বাভাবিক নয়, কিন্তু সে ডায়েরি তারকবাবুর কাছে এলো কি করে? জিজ্ঞেস করতে তারকবাবু একটু হেসে হাত বাড়িয়ে আমার মশলার কৌটোটা থেকে লবঙ্গ আর ছোট এলাচ বেছে নিয়ে বললেন, সুন্দরবনের সে ব্যাপারটা মনে আছে তো? এই রে, আবার বাঘের গল্প। তারকবাবু তার সব ঘটনার মধ্যে বাঘ জিনিসটাকে যেভাবে টেনে আনেন সেটা আমার মোটেই ভালো লাগে না। তাই একটু বিরক্ত হয়েই বললাম, কোন ব্যাপারটার কথা বলছেন? উল্কাপাত, ব্যাপার তো একটাই। ঠিক ঠিক, মনে পড়েছে, এটা সত্যি ঘটনা, কাগজে বেরিয়েছিল। বছরখানেক আগে একটা উল্কাখণ্ড সুন্দরবনের মাথারিয়া অঞ্চলে এসে পড়েছিল। বেশ বড় পাথর, কলকাতার জাদুঘরে যেটা আছে তার প্রায় দ্বিগুণ। মনে আছে কাগজে ছবি দেখে হঠাৎ একটা কালো মরার খুলি বলে মনে হয়েছিল। বললাম, তার সঙ্গে এই খাতাটার কি সম্পর্ক? তারকবাবু বললেন, বলছি, ব্যস্ত হইও না। আমি গেছিলাম ওই মৌকায় যদি কিছু বাকছাল জোটে, ভালো দর পাওয়া যায় জানো তো। আর ভাবলুম এত জন্তু জানোয়ার মূল্য, তার মধ্যে কি গুটি চারেক বাঘও পড়ে থাকবে না? কিন্তু সেগুড়ে বালি, লেট হয়ে গেল। হরিণ টরিন কিচ্ছু নেই। তাহলে ছিল কিছু গোসাপের ছাল, তাই নিয়ে এলুম, আর এই খাতাটা। একটু অবাক হয়ে বললাম, খাতাটা কি ওখানেই? গর্তের ঠিক মধ্যিখানে পাথরটা পড়ায় একটা গর্ত হয়েছিল জানো তো। তোমাদের 4খানা হেদো তার মধ্যে ঢুকে যায়, এটা ছিল তার ঠিক মধ্যিখানে। বলেন কি? বোধহয় পাথরটা যেখানে পড়েছিল তার খুব কাছেই। লাল লাল কি একটা মাটির ভেতর থেকে উকি মারছে দেখে টেনে তুললাম। তারপর খুলতেই শঙ্কর নাম দেখে পকেটস্থ করলাম। উল্কার গর্তের মধ্যে খাতা, তার মানে কি? পড়ে দেখো, সব জানতে পারবে। তোমরা তো বানিয়ে গল্প টল্প লেখো, আমিও লিখি, এ তার চেয়ে ঢের মজাদার। এ আমি হাতছাড়া করতুম না, বুঝলে। নেহাত বড় টানাটানি যাচ্ছে তাই। টাকা বেশি ছিল না কাছে, তাছাড়া ঘটনাটা পুরোপুরি বিশ্বাস হচ্ছিল না, তাই 20টা টাকা দিলাম ভদ্রলোককে। দেখলাম তাতেই খুশি হয়ে আমায় আশীর্বাদ করে চলে গেলেন। তারপর পুজোর গোলমালে খাতাটার কথা ভুলেই গিয়েছিলাম। এই সেদিন আলমারি খুলে চলন্তিকাটা টেনে বার করতে গিয়ে ওটা বেরিয়ে পড়ল। খাতাটা হাতে নিয়ে খুলে কেমন যেন খটকা লাগলো।
যতদূর মনে পড়ে প্রথমবার দেখেছিলাম কালির রং ছিল সবুজ, আর আজ দেখছি লাল। এ কেমন হলো? খাতাটা পকেটে নিয়ে নিলাম। মানুষের তো ভুলও হয়, নিশ্চয়ই অন্য কোনো লেখার সবুজ কালির সঙ্গে গোলমাল করে ফেলেছি। বাড়িতে এসে আবার খাতাটা খুলতেই বুকটা ধড়াস করে উঠল। এবার দেখি কালির রং নীল। তারপর এক আশ্চর্য অদ্ভুত ব্যাপার, দেখতে দেখতে চোখের সামনে নীলটা হয়ে গেল হলদে। এবার তো আর কোনো ভুল নেই, কালির রং সত্যি বদলাচ্ছে। হাতের কাঁপুনিতে খাতাটা মাটিতে পড়ে গেল। আমার ভুলো কুকুরটা যা পায় তাতেই দাঁত বসায়। খাতাও বাদ গেল না। কিন্তু আশ্চর্য, যে দাঁত এই দুদিন আগেই আমার নতুন তালতলার চটিটা ছিঁড়েছে, ওই খাতার কাগজ তার কামড়ে কিচ্ছু হলো না। হাত দিয়ে টেনে দেখলাম এ কাগজ ছেঁড়া মানুষের সাধ্যি নয়। টানলে রবারের মতন বেড়ে যাচ্ছে, আর ছাড়লে যে কে সেই। কি খেয়াল হলো, একটা দেশলাই জেলে কাগজটায় ধরলাম, পুড়ল না। খাতাটা 5 ঘন্টা উনুনের মধ্যে ফেলে রেখে দিলাম। কালির রং যেমন বদলাচ্ছিল বদলালো, কিন্তু আর কিচ্ছু হলো না। সেই দিনই রাত্রে ঘুমটুম ভুলে গিয়ে 3টে অবধি জেগে খাতাটা পড়া শেষ করলাম। যা পড়লাম তা তোমাদের হাতে তুলে দিচ্ছি। এসব সত্যি কি মিথ্যে, সম্ভব কি অসম্ভব, তা তোমরা বুঝে নিও। 1 জানুয়ারি। আজ দিনের শুরুতেই একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল। রোজকার মতো আজও নদীর ধারে মর্নিং ওয়াক সেরে ফিরছি। শোবার ঘরে ঢুকতেই একটা বিদঘুটে চেহারা লোকের সামনে পড়তে হলো। চমকে গিয়ে চিৎকার করেই বুঝতে পারলাম যে ওটা আসলে আয়না, এবং লোকটা আর কেউ নয়, আমারই ছায়া। এ বছরে আমারই চেহারা ওই রকম হয়েছে। আমার আয়নার প্রয়োজন হয় না বলে ওটার উপর ক্যালেন্ডারটা টাঙিয়ে রেখেছিলাম। আজ সকালেই বোধহয় প্রহ্লাদটা বছর শেষ হয়ে গেছে বলে সর্দারি করে ওটাকে নামিয়ে রেখেছে। ওকে নিয়ে আর পারা গেল না। 27 বছর ধরে আমার সঙ্গে থেকে আমার কাজ করেও ওর বুদ্ধি হলো না। আশ্চর্য। চিৎকার শুনে প্রহ্লাদ ঘরে এসে পড়েছিল। ওকে একটু শিক্ষা দেওয়ার দরকার মনে করে আমার স্নাপগান বা নস্যাস্ত্রটা ওর উপর পরীক্ষা করা গেল। দেখলাম এ নস্যির যা তেজ, তাক করে গোপের কাছাকাছি মারতে পারলেই যথেষ্ট কাজ হয়। এখন রাত 11টা, ওর হাঁচি এখনো থামেনি। আমার হিসাব যদি ঠিক হয় তো 33 ঘন্টার আগে ও হাঁচি থামবে না। 2 জানুয়ারি। রকেটটা নিয়ে যে চিন্তাটা ছিল, ক্রমেই সেটা দূর হচ্ছে। যাবার দিন যত এগিয়ে আসছে ততই মনে জোর পাচ্ছি, উৎসাহ পাচ্ছি। এখন মনে হচ্ছে যে প্রথমবারের কেলেঙ্কারিটার জন্য একমাত্র প্রহ্লাদই দায়ী। ঘড়িটায় দম দিতে গিয়ে সে ভুল করে কাঁটাটাই ঘুরিয়ে ফেলেছে, তা আর জানব কি করে। 1 সেকেন্ড এদিক ওদিক হলেই এসব কাজ পণ্ড হয়ে যায়, আর কাঁটা ঘোরানোর ফলে আমার হয়ে গেল প্রায় 3.5 ঘন্টা লেট। রকেট যে খানিকটা উঠেই গোদ খেয়ে পড়ে যাবে তাতে আর আশ্চর্য কি। রকেট পড়ায় অবিনাশবাবুর মূলর ক্ষেত নষ্ট হওয়ার দরুন ভদ্রলোক 500 টাকা ক্ষতিপূরণ চাইছেন। একেই বলে দিনে ডাকাতি। এদিকে এত বড় একটা প্রচেষ্টা যে ব্যর্থ হতে চলেছিল, তার জন্য কোনো আক্ষেপ বা সহানুভূতি নেই। এইসব লোককে জব্দ করার জন্য একটা নতুন কোনো অস্ত্রের কথা ভাবা দরকার। 5 জানুয়ারি। প্রহ্লাদটা বোকা হলেও ওকে সঙ্গে নিয়ে নিলে হয়তো সুবিধে হবে। আমি মোটেই বিশ্বাস করি না যে এই ধরনের অভিযানে কেবলমাত্র বুদ্ধিমান লোকেরই প্রয়োজন। অনেক সময় যাদের বুদ্ধি কম হয় তাদের সাহস বেশি হয়, কারণ ভয় পাবার কারণটা ভেবে বের করতেও তাদের সময় লাগে। প্রহ্লাদটা যে সাহসী সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। সেবার যখন কড়িকাঠ থেকে একটা টিকটিকি আমার বাইকর্নিক অ্যাসিডের শিশিটার উপর পড়ে,
সেটাকে উল্টে ফেলে দিল, তখন আমি সামনে দাঁড়িয়ে থেকেও কিছু করতে পারছিলাম না। স্পষ্ট দেখছি অ্যাসিডটা গড়িয়ে গড়িয়ে প্যারাডক্সাইড পাউডারের স্তূপটার দিকে চলেছে। কিন্তু দুটোর কন্ট্যাক্ট হলে যে কি সাংঘাতিক ব্যাপার হবে তা ভেবেই আমার হাত পা অবশ হয়ে আছে। এমন সময় প্রহ্লাদ ঢুকে কাণ্ড কারখানা দেখে একগাল হেসে হাতের গামছাটা দিয়ে অ্যাসিডটা মুছে ফেলল। আর 5 সেকেন্ড দেরি হলেই আমি, আমার ল্যাবরেটরি, বিদুশেখর, প্রহ্লাদ, টিকটিকি এসব কিছুই থাকতো না। তাই ভাবছি হয়তো ওকে নেওয়াই ভালো, ওজনেও কুলিয়ে যাবে। প্রহ্লাদটা হলো 2 মণ 7 সের, আমি 1 মণ 11 সের, বিদুশেখর 5.5 মণ, আর জিনিসপত্র সাজ সরঞ্জাম মিলিয়ে মণ 5। আমার রকেটে 20 মণ পর্যন্ত জিনিস নির্ভয়ে নেওয়া চলতে পারে। 6 জানুয়ারি। আমার রকেটের পোশাকটার আস্তিনে কতকগুলো উচ্চিংড়ে ঢুকেছিল। আজ সকালে সেগুলো ঝেড়ে ঝুড়ে বার করছি, এমন সময় অবিনাশবাবু এসে হাজির। বললেন, কি মশাই, আপনি তো চাঁদপুর না মঙ্গলপুর কোথায় চললেন? আমার টাকাটার কি হলো? এই হলো অবিনাশবাবুর রসিকতার নমুনা। বিজ্ঞানের কথা উঠলেই ঠাট্টা আর ভাড়ামো। রকেটটা যখন প্রথম তৈরি করছি তখন একদিন এসে বললেন, আপনার ওই হাওয়াইটা এই কালী পুজোর দিনে ছাড়ুন না, ছেলেরা বেশ আমোদ পাবে। এক এক সময় মনে হয় পৃথিবীটা যে গোল এবং সেটা যে ঘুরতে ঘুরতে সূর্যকে প্রদক্ষিণ করছে, সেটাও বোধহয় অবিনাশবাবু বিশ্বাস করেন না। যাই হোক, আজ আমি তার ঠাট্টায় কান না দিয়ে বরং উল্টে তাকে খুব খাতির টাতির করে বসতে বললাম। তারপর প্রহ্লাদকে বললাম চা আনতে। আমি জানতাম যে অবিনাশবাবু চায়ে চিনির বদলে স্যাকারিন খান। আমি স্যাকারিনের বদলে ঠিক সেই রকমই দেখতে একটা বড়ি তার চায়ে ফেলে দিলাম। এই বড়ি হলো আমার নতুন অস্ত্র। মহাভারতের জিহ্বনাস্ত্র থেকেই আইডিয়াটা এসেছিল। কিন্তু এটায় যে শুধু হাই উঠবে তাই নয়, হাইয়ের পর গভীর ঘুম হবে এবং সেই ঘুমের মধ্যে সব অসম্ভব ভয়ঙ্কর রকমের স্বপ্ন দেখতে হবে। আমি নিজে কাল 4 ভাগের 1 ভাগ বড়ি ডালিমের রসে ডাইলিউট করে খেয়ে দেখেছি। সকালে উঠে দেখি স্বপ্ন দেখে ভয়ের চোটে দাড়ির বাঁ দিকটা একেবারে পেকে গেছে। 8 জানুয়ারি। নিউটনকে সঙ্গে নেব। কদিন ধরেই আমার ল্যাবরেটরির আশেপাশে ঘোরাঘুরি করছে এবং করুণ স্বরে ম্যাও ম্যাও করছে। বোধহয় বুঝতে পারছিল যে আমার যাবার সময় হয়ে আসছে। কাল ওকে ফিশপিলটা খাওয়ালাম, মহা খুশি। আজ মাছের মুড়ো আর বড়ি পাশাপাশি রেখে পরীক্ষা করে দেখলাম, ও বড়িটাই খেলো। আর কোনো চিন্তা নেই, এবার চটপট ওর জন্য একটা পোশাক আর হেলমেট তৈরি করে ফেলতে হবে। 10 জানুয়ারি। 2 দিন থেকে দেখছি বিদুশেখর মাঝে মাঝে একটা গা গা শব্দ করছে। এটা খুবই আশ্চর্য, কারণ বিদুশেখরের তো শব্দ করার কথা নয়। কলকবজার মানুষ কাজ করতে বললে চুপচাপ কাজ করবে। এক নড়াচড়ার যা ঠং ঠং শব্দ। ও তো আমারই হাতের তৈরি, তাই আমি জানি ওর কতখানি ক্ষমতা। আমি জানি ওর নিজস্ব বুদ্ধি বা চিন্তা শক্তি বলে কিছু থাকতেই পারে না। কিন্তু বেশ কিছুদিন থেকেই মাঝে মাঝে এর ব্যতিক্রম লক্ষ্য করছি। একদিনের ঘটনা খুব বেশি করে মনে পড়ে। আমি তখন সবাই রকেটের পরিকল্পনা করছি। জিনিসটা যে কোনো সাধারণ ধাতু দিয়ে তৈরি হতে পারে না সেটা প্রথমেই বুঝেছিলাম। অনেক এক্সপেরিমেন্ট করার পর ব্যাঙের ছাতা, সাপের খোলস আর কচ্ছপের ডিমের খোলা মিশিয়ে একটা কম্পাউন্ড তৈরি করেছি এবং বেশ বুঝতে পারছি যে এবার ট্যান্ট্রাম, বোরোপ্যাক্সিনেট নয় একুয়াস ভেলোসিলিকা মেশালেই ঠিক জিনিসটা পেয়ে যাব। প্রথমে ট্যান্ট্রামটাই দেখা যাক ভেবে 1 চামচ ঢালতে যাব, এমন সময়ে ঘরের একটা প্রচণ্ড ঘটাং ঘটাং শব্দ আরম্ভ হলো। চমকে গিয়ে পিছনে ফিরে দেখি বিদুশেখরের লোহার মাথাটা
ভীষণভাবে এপাশ ওপাশ হচ্ছে এবং তাতেই আওয়াজটা হচ্ছে। খুব জোর দিয়ে বারণ করতে গেলে মানুষে যেভাবে মাথা নাড়ে ঠিক সেই রকম। কি হয়েছে দেখতে যাব মনে করে ট্যান্ট্রামটা যেই হাত থেকে নামিয়েছি অমনি মাথা নাড়া থেমে গেল। কাছে গিয়ে দেখি কোনো গোলমাল নেই, কলকবজা তেল টেল সবই ঠিক আছে। টেবিলে ফিরে এসে আবার যেই ট্যান্ট্রামটা হাতে নিয়েছি অমনি আবার ঘটাং ঘটাং। এ তো ভারী বিপদ। বিদূষকর কি সত্যি বারণ করছে নাকি? এবার ভেলোসিলিকাটা হাতে নিলাম, নিতেই আবার সেই শব্দ, কিন্তু এবার মাথা নড়ছে উপর নিচে, ঠিক যেমন করে মানুষে হ্যাঁ বলে। শেষ পর্যন্ত ভেলোসিলিকা মিশিয়েই ধাতুটা তৈরি হলো। পরে ট্যান্ট্রামটা দিয়েও পরীক্ষা করে দেখেছিলাম, না করলেই ভালো ছিল। সেই চোখ ধাঁধানো সবুজ আলো আর বিস্ফোরণের বিকট শব্দ কোনোদিনও ভুলব না। 11ই জানুয়ারি। আজ বিদূষকরের কলকবজা খুলে ওকে খুব ভালো করে পরীক্ষা করেও ওর আওয়াজ করার কোনো কারণ খুঁজে পেলাম না। তবে এও ভেবে দেখলাম যে এতে আশ্চর্য হবার কিছু নেই। আমি আগেও অনেকবার দেখেছি যে আমার বৈজ্ঞানিক বিদ্যে বুদ্ধি দিয়ে আমি যে জিনিস তৈরি করি সেগুলো অনেক সময়ই আমার হিসাবের বেশি কাজ করে। তাতে এক এক সময় মনে হয়েছে যে হয়তোবা কোনো অদৃশ্য শক্তি আমার অজ্ঞাতে আমার উপর খোদগাড়ি করেছে। কিন্তু সত্যি কি তাই? বরঞ্চ আমার মনে হয় যে আমার ক্ষমতার দৌড় যে ঠিক কতখানি তা হয়তো আমি নিজেই বুঝতে পারি না। খুব বড় বড় বৈজ্ঞানিকদের শুনেছি এরকম হয়। আর একটা কথা আমার প্রায় মনে হয়, সেটা হচ্ছে বাইরের কোনো জগতের প্রতি আমার যেন একটা টান আছে। এই টানটা লিখে বোঝানো শক্ত। মাধ্যাকর্ষণের ঠিক উল্টো কোনো শক্তি যদি কল্পনা করা যায় তাহলে এটার একটা আন্দাজ পাওয়া যাবে। মনে হয় যেন পৃথিবীর প্রভাব ছাড়িয়ে যদি কিছু দূর উপরে উঠতে পারি তাহলে এই টানটা আপনা থেকেই আমাকে অন্য কোনো গ্রহে বয়ে নিয়ে গিয়ে ফেলবে। এর টানটা যে চিরকাল ছিল তা নয়, একটা বিশেষ দিন থেকে এটা আমি অনুভব করে আসছি। সেই দিনটার কথা আজও বেশ মনে আছে। 12 বছর আগে আশ্বিন মাস, আমি আমার বাগানে একটা আরাম কেদারায় শুয়ে শরৎকালের মৃদু মৃদু বাতাস উপভোগ করছি। আশ্বিন কার্তিক মাসটা আমি রোজ রাত্রে খাবার পরে 3 ঘন্টা এইভাবে শুয়ে থাকি, কারণ এই দুটো মাসে উল্কাপাত হয় সবচেয়ে বেশি। 1 ঘন্টায় অন্তত 8-10টা উল্কা রোজই দেখা যায়। আমার দেখতে ভারী ভালো লাগে। সেদিন কতক্ষণ শুয়েছিলাম খেয়াল নেই। হঠাৎ একটা উল্কা দেখলাম যেন একটু অন্যরকম। সেটা ক্রমশ বড় হচ্ছে এবং মনে হলো যেন আমার দিকেই আসছে। আমি এক দৃষ্টে চেয়ে রইলাম। উল্কাটা ক্রমে ক্রমে কাছে এসে আমার বাগানের পশ্চিম দিকের গোলঞ্চ গাছটার পাশে থেমে একটা প্রকাণ্ড জোনাকির মতো জ্বলতে লাগলো। সে এক আশ্চর্য দৃশ্য। আমি উল্কাটাকে ভালো করে দেখব বলে চেয়ার ছেড়ে উঠতে যেতেই আমার ঘুমটা ভেঙে গেল। এটাকে স্বপ্ন বলেই বিশ্বাস করতাম, কিন্তু দুটো কারণে খটকা রয়ে গেল। এক হলো ওই আকর্ষণ, যেটার বশে আমি তার পরদিন থেকেই রকেটের বিষয় ভাবতে শুরু করি। আরেকটা হলো এই গোলঞ্চ গাছ। সেই দিন থেকেই গাছটাতে গোলঞ্চর বদলে একটা নতুন রকমের ফুল হচ্ছে। এরকম ফুল কেউ কোথাও দেখেছে কিনা জানি না। আঙুলের মতো 5টা করে ঝোলা ঝোলা পাপড়ি। দিনের বেলা কুচকুচে কালো, কিন্তু রাত হলেই ফসফরাসের মতন জ্বলতে থাকে। আর যখন হাওয়ায় দোলে তখন ঠিক মনে হয় যেন হাতছানি দিয়ে ডাকছে। 12ই জানুয়ারি। কাল ভোর 5টায় মঙ্গলযাত্রা। আজ প্রহ্লাদকে ল্যাবরেটরিতে ডেকে এনে ওর পোশাক আর হেলমেট পরিয়ে দেখলাম। ও তো হেসেই অস্থির। সত্যি কথা বলতে কি, আমারও ওর চেহারা ও হাবভাব দেখে হাসি পাচ্ছিল। এমন সময় একটা ঠং ঠং ঘং ঘং শব্দ শুনে দেখি বিদূষকর তার লোহার চেয়ারটায় বসে দুলছে আর গলা দিয়ে একটা নতুন রকম শব্দ করছে।
এই শব্দের মানে একটাই হতে পারে। বিদুশেখরও প্রহ্লাদকে দেখে হাসছিল। নিউটন হেলমেটটা পরানোর সময় একটু আপত্তি করছিল, এখন দেখছি বেশ চুপচাপ আছে, আর মাঝে মাঝে জিভ বের করে হেলমেটের কাজটা চেটে চেটে দিচ্ছে। 21শে জানুয়ারি। আমরা 7 দিন হলো পৃথিবী ছেড়েছি। এবার যাত্রায় কোনো বাধা পড়েনি। ঘড়ির কাঁটায় কাঁটায় রওনা হয়েছে। যাত্রী এবং মালপত্র নিয়ে ওজন হলো 15 মণ 32-এর 3 ছটাক। 5 বছরের মতন রসদ আছে সঙ্গে। নিউটনের একটা ফিশ পিলে 7 দিনের খাওয়া হয়ে যায়। আমার আর প্রহ্লাদের জন্য বট ফলের রস থেকে যে বড়িটা তৈরি করেছিলাম, বটিকা ইন্ডিকা, কেবলমাত্র সেইটাই নিয়েছি। বটিকা ইন্ডিকার একটা হোমিওপ্যাথিক বড়ি খেলেই পুরো 24 ঘন্টার জন্য খিদে তেষ্টা মিটে যায়। 1 মণ বড়ি সঙ্গে আছে। নিউটনের এত ছোট জায়গায় বেশিক্ষণ বন্ধ থেকে অভ্যেস নেই, তাই বোধহয় প্রথম কদিন একটু ছটফট করছিল। কাল থেকে দেখছি আমার টেবিলের উপর বসে ঘন্টার পর ঘন্টা বাইরের দৃশ্য দেখছে। কুচকুচে কালো আকাশ, তার মধ্যে মধ্যে অগণিত জ্বলন্ত গ্রহ নক্ষত্র। নিউটন দেখে আর মাঝে মাঝে আস্তে লেজের ডগাটা নাড়ে। ওর কাছে বোধ হয় ওগুলোকে অসংখ্য বেড়ালের চোখের মতো মনে হয়। বিদুশেখরের কোনো কাজকর্ম নেই, চুপচাপ বসে থাকে। ওর মন বা অনুভূতি বলে যদি কিছু থেকেও থাকে, সেটা ওর গোল গোল বলের মতো নিষ্পলক কাচের চোখ দেখে বোঝবার কোনো উপায় নেই। প্রহ্লাদের দেখছি বাইরের দৃশ্য সম্পর্কে কোনো কৌতূহল নেই। ও বসে বসে কেবলমাত্র রামায়ণ পড়ে। ভাগ্যে বাংলাটা শিখেছিল আমার কাছে। 25শে জানুয়ারি। বিদুশেখরকে বাংলা শেখাচ্ছি। বেশ সময় লাগবে বলে মনে হচ্ছে, তবে চেষ্টা আছে। প্রহ্লাদ যে ওর উচ্চারণের ছিরি দেখে হাসে, সেটা ও মোটেই পছন্দ করে না। 2-1 বার দেখেছি ও মুখ দিয়ে গ গ আওয়াজ আর পা দুটো ঠং ঠং করে মাটিতে ঠুকছে। ওর লোহার হাতের একটা বাড়ি খেলে যে কি দশা হবে, সেটা কি প্রহ্লাদ বোঝে না? আজ বিদুশেখরকে পরীক্ষা করবার জন্য জিজ্ঞাসা করলাম, কেমন লাগছে? ও প্রশ্নটা শুনে 2-3 সেকেন্ড চুপ করে থেকে হঠাৎ দুলতে আরম্ভ করলো। কিছুক্ষণ সামনে পিছনে দুলে তারপর হাত দুটোকে পরস্পরের কাছে এনে ঠং ঠং করে তালির মতো বাজালো। 2 পায়ে খানিকটা সোজা হয়ে উঠে ঘাড়টাকে চিৎ করে বলল, গাগো। ও যে আসলে বলতে চাচ্ছিল ভালো, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আজ মঙ্গল গ্রহটাকে একটা বাতাবি লেবুর মতো দেখাচ্ছে। আমার হিসেব অনুযায়ী আর 1 মাস পরে ওখানে পৌঁছাবো। এই মাস নির্বিঘ্নে কেটেছে। প্রহ্লাদ রামায়ণ শেষ করে মহাভারত ধরেছে। আজ সকালে দূরবীন দিয়ে গ্রহটাকে দেখছি। এমন সময় খেয়াল হলো বিদুশেখর কি জানি বিড়বিড় করছে। প্রথমে মন দিইনি, তারপর লক্ষ্য করলাম যে বেশ লম্বা একটা কথা বারবার বলছে, প্রতিবার একই কথা। আমি সেটা খাতায় নোট করে নিলাম। এরকম দাঁড়ালো, ঘঘং ঘাং কুঙ্ক ঘঙা আগা কেকেই কুকুং ঘঙা। লেখাটা পড়ে এবং ওর কথা শুনতে শুনতে হঠাৎ বুঝতে পারলাম ও কি বলছে। কিছুদিন আগে দ্বিজু রায়ের একটা গান গুনগুন করে গাইছিলাম। এটা তারই প্রথম লাইন, ধন ধান্যে পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা। বিদুশেখরের উচ্চারণের প্রশংসা করতে না পারলেও ওর স্মরণ শক্তি দেখে অবাক হয়ে গেলাম। জানালা দিয়ে এখন মঙ্গল গ্রহ ছাড়া আর কিছুই দেখা যায় না। আস্তে আস্তে গ্রহের রেখাগুলি স্পষ্ট হয়ে আসছে। কাল এই সময় ল্যান্ড করব। অবিনাশবাবুর ঠাট্টা মনে পড়লে হাসি পায়। আমাদের যে সমস্ত জিনিস সঙ্গে নিয়ে নামতে হবে সেগুলো গুছিয়ে রেখেছি। ক্যামেরা, দূরবীন, অস্ত্রশস্ত্র, ফার্স্ট এড, এই সবই নিতে হবে। মঙ্গল গ্রহে যে প্রাণী আছে সে বিষয়ে আমার সন্দেহ নেই, তবে তারা যে কী রকম, ছোট কি বড়, হিংস্র না অহিংস তা জানি না।
একেবারে মানুষের মতো কিছু হবে সেটাও অসম্ভব বলে মনে হয় না। যদি বিদঘুটে কোনো প্রাণী হয় তাহলে প্রথমটা ভয়ের কারণ হতে পারে, কিন্তু এটা মনে রাখা দরকার যে আমরা যেমন তাদের কখনো দেখিনি, তারাও কখনো মানুষ দেখেনি। প্রহ্লাদকে দেখলাম, তার ভয় ভাবনা নেই, সে দিব্যি নিশ্চিন্ত আছে। তার বিশ্বাস গ্রহের নাম যখন মঙ্গল, তখন সেখানে কোনো অনিষ্ট হতেই পারে না। আমিও ওর সরল বিশ্বাসে বিশ্বাসী। তখন ডায়েরি লিখতে লিখতে এক কাণ্ড হয়ে গেল। বিদুশেখরকে কদিন থেকেই একটু চুপচাপ দেখছিলাম, কেন তা ঠিক বুঝতে পারছিলাম না। এখনো প্রশ্ন করলে ঠিক উত্তর দিতে পারে না, কেবল কোনো একটা কথা বললে শুনে নকল করার চেষ্টা করে। আজ চুপচাপ বসে থাকতে থাকতে হঠাৎ কি যে হলো, এক লাফে যন্ত্রপাতির বোর্ডটার কাছে উঠে গিয়ে যে হ্যান্ডেলটা টানলে রকেটটা উল্টো দিকে যায় সেইটা ধরে প্রচণ্ড টান। আমরা তো ঝাঁকুনির চোটে সব কেবিনের মেঝেই গড়াগড়ি। কোনো মতে উঠে গিয়ে বিদুশেখরের কাঁধের বোতামটা টিপতেই ও বিকল হয়ে হাত পা মুড়ে পড়ে গেল। তারপর হ্যান্ডেল ঘুরিয়ে মোড় ফিরিয়ে আবার মঙ্গলের দিকে যাত্রা। বিদুশেখরের এরকম পাগলামির কারণ কি? ওকে আপাতত অকেজো করেই রেখে দেব, ল্যান্ড করবার পর আবার বোতাম টিপে চালু করব। আমার বিশ্বাস ওর মনের উপর চাপ পড়ছিল বেশ, বড্ড বেশি কথা বলা হয়েছে ওর সঙ্গে, তাই বোধ হয় ওর মাথাটা বিগড়ে গিয়েছিল। আর 5 ঘন্টা আছে আমাদের ল্যান্ড করতে। গ্রহের গায়ে যে নীল জায়গাগুলো প্রথমে জল বলে মনে হয়েছিল, সেটা এখন অন্য কিছু বলে মনে হচ্ছে। সরু সরু লাল সুতোগুলো যে কি এখনো বুঝতে পারছি না। আমরা 2 ঘন্টা হলো মঙ্গল গ্রহে নেমেছি। একটা হলদে রঙের নরম পাথরের ঢিপির ওপর বসে আমি ডায়েরি লিখছি। এখানে গাছপালা, মাটি, পাথর সবই কেমন জানি নরম রবারের মতো। সামনেই হাত বিশেক দূরে একটা লাল নদী বয়ে যাচ্ছে, যেটাকে প্রথমে নদী বলে বুঝিনি, কারণ আকাশ থেকে লাল সুতোর মতন দেখায়। যেটাকে রকেট থেকে জল বলে মনে হয়েছিল, সেটা আসলে ঘাস আর গাছপালা, সবই সবুজের বদলে নীল। আকাশের রং কিন্তু সবুজ, তাই সব কিরকম উল্টো মনে হয়। এখন পর্যন্ত কোনো প্রাণী চোখে পড়েনি আমার হিসাবে। তাহলে ভুল হলো নাকি? কোনো সারা শব্দও পাচ্ছি না, কেমন যেন একটা থমথমে ভাব। এক নদীর জলের কুলকুল শব্দ ছাড়া আর কোনো শব্দই নেই। আশ্চর্য নিস্তব্ধ, ঠান্ডা নেই, বরঞ্চ গরমের দিকে। কিন্তু মাঝে মাঝে একটা হাওয়া আসে, যেটা ক্ষণস্থায়ী হলেও একেবারে হাড় পর্যন্ত কাঁপিয়ে দেয়। দূরে হয়তো বরফের পাহাড় টাহাড় জাতীয় কিছু আছে। নদীর জলটা প্রথমে পরীক্ষা করতে সাহস পাচ্ছিলাম না, তারপর নিউটনকে খেতে দেখে ভরসা পেলাম। আজলা করে তুলে চেখে দেখি অমৃত। মনে পড়ল একবার গারো পাহাড়ে একটা ঝর্ণার জল খেয়ে আশ্চর্য ভালো লেগেছিল, কিন্তু এর কাছে সে জল কিছুই না। এক ঢোক খেয়েই শরীর ও মনের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। বিদুশেখরকে নিয়ে আজ এক ফ্যাসাদ। ওর যে কি হয়েছে জানি না। রকেট ল্যান্ড করার পর বোতামটিকে টিপে ওকে চালু করে দিলাম, কিন্তু নড়েও না, চড়েও না। জিজ্ঞেস করলাম, কি হয়েছে, তুমি নামবে না? ও মাথা নেড়ে না বলল। বললাম, কেন, কি হয়েছে? এবার বিদুশেখর হাত দুটো মাথার উপর তুলে গম্ভীর ভয় পাওয়া গলায় বলল, বিভং। বিদুশেখরের ভাষা বুঝতে আমার কোনো অসুবিধা হয় না, তাই বুঝলাম ও বলছে বিপদ। জিজ্ঞেস করলাম, কি বিপদ বিদুশেখর, কিসের ভয়? বিদুশেখর আবার গম্ভীর গলায় বলল, বিভং, বিভং, বিভং। বিপদ, ভীষণ বিপদ। অগত্যা বিদুশেখরকে রকেটে রেখেই আমরা 3টি প্রাণী মঙ্গল গ্রহের মাটিতে পদার্পণ করলাম। প্রথম পরিচয়েই অবাক ভাবটা 2 ঘন্টার মধ্যে অনেকটা কেটে গেছে। নতুন জগতের যে একটা গন্ধ থাকতে পারে সেটা ভাবতে পারিনি।
রকেট থেকে নেমেই সেটা টের পেলাম। এটা গাছপালা জলমাটির গন্ধ নয়, কারণ আলাদা করে প্রত্যেকটা জিনিস ছুঁকে দেখেছি। এটা মঙ্গল গ্রহেরই গন্ধ, আবহাওয়ার সঙ্গে মিশে রয়েছে। হয়তো পৃথিবীরও একটা গন্ধ রয়েছে যেটা আমরা টের পাই না, কিন্তু অন্য কোনো গ্রহের লোক সেখানে গেলেই পাবে। প্রহ্লাদ পাথর কুড়িয়ে বেড়াচ্ছে। ওকে বলেছি কোনো প্রাণী দেখলে আমায় খবর দিতে। একদিকের আকাশে দেখছি সবুজ রঙে লালের ছোপ পড়েছে। এখন তাহলে বোধহয় ভোর, শিগগিরই সূর্য উঠবে। মঙ্গল গ্রহের বিভীষিকা মন থেকে দূর হতে কতদিন লাগবে জানি না। কি করে যে প্রাণ নিয়ে বাঁচলাম সেটা ভাবতে এখনো অবাক লাগে। মঙ্গল যে কত অমঙ্গল হতে পারে সেটা হাড়ে হাড়ে টের পেয়েছি। ঘটনাটা ঘটল প্রথম দিনেই। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আমি টিলার উপর থেকে উঠে জায়গাটা দিনের আলোয় একটু ভালো করে ঘুরে দেখব বলে ভাবছি। এমন সময় একটা আষ্টে গন্ধ আর একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম। ঠিক মনে হলো যেন একটা বেশ বড় রকমের ঝিঝি তিনতিরি তিনতিরি বলে ডাকছে। আওয়াজটা কোন দিক থেকে আসছে সেটা বুঝবার চেষ্টা করছি। এমন সময় একটা বিকট চিৎকারে আমার রক্ত জল হয়ে গেল। তারপর দেখলাম প্রহ্লাদকে। তার চোখ ঠিকরে বেরিয়ে আসছে। ডান হাতে মুঠোয় নিউটনকে ধরে ঊর্ধ্বশ্বাসে এক এক লাফে 20-25 হাত করে রকেটের দিকে চলেছে। তার পিছু নিয়েছে যে জিনিসটা, সেটা মানুষও নয়, জন্তুও নয়, মানুষ মাছও নয়, কিন্তু তিনের সঙ্গেই কিছু কিছু মিল আছে। লম্বায় 3 হাতের বেশি নয়। পা আছে, কিন্তু হাতের বদলে মাছের মতো ডানা। বিরাট মাথায় মুখজোড়া দন্তহীন হাঁ, ঠিক মাঝখানে প্রকাণ্ড একটা সবুজ চোখ, আর সর্বাঙ্গে মাছের মতন আঁশ সকালের রোদে চিকচিক করছে। জন্তুটা ভালো ছুটতে পারে না, পদে পদে হোঁচট খাচ্ছে, তাই হয়তো প্রহ্লাদের নাগাল পাবে না। আমার যেটা সবচেয়ে সাংঘাতিক অস্ত্র সেটা হাতে নিয়ে আমি জন্তুটার পেছনে রকেটের দিকে ছুটলাম। প্রহ্লাদের যদি অনিষ্ট হয় তাহলেই অস্ত্রটা ব্যবহার করব, নয়তো প্রাণী হত্যা করব না। আমি যখন যন্ত্রার থেকে 20 কি 25 গজ দূরে, তখনই প্রহ্লাদ রকেটে উঠে পড়েছে। কিন্তু এবারে আরেক কাণ্ড। বিদূষকর এক লাফে রকেট থেকে নেমে জন্তুটাকে রুখে দাঁড়ালো। ব্যাপার দেখে আমিও থমকে দাঁড়ালাম। এমন সময় একটা দমকা হাওয়ার সঙ্গে আবার সেই আষ্টে গন্ধটা পেয়ে ঘুরেই দেখি ঠিক ওইটার মতো আরও অন্তত 200-300 জন্তু দূর থেকে দুলতে দুলতে রকেটের দিকে এগিয়ে আসছে। তাদের মুখ দিয়ে সেই বিকট ঝিঝির শব্দ, তিনতিরি 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 তিনতিরি। বিদূষকরের লোহার হাতের এক বাড়িতেই জন্তুটা কি শব্দ করে ডানা ঝাপটাতে ঝাপটাতে মাটিতে পড়ে গেল। পাছে ও রোখের মাথায় একাই ওই মঙ্গোলীয় সৈন্যকে আক্রমণ করে, তাই দৌড়ে গিয়ে বিদূষকরকে জাপটে ধরলাম। কিন্তু ওর গো সাংঘাতিক। আমায় শুদ্ধ হিচড়ে টেনে নিয়ে জন্তুগুলোর দিকে এগিয়ে চলল। আমি কোনো মতে কাঁধের কাছে হাতটা পৌঁছিয়ে বোতামটা টিপে দিলাম। বিদূষকর অচল হয়ে হুমড়ি খেয়ে পড়ে গেল। এদিকে মঙ্গোলীয় সৈন্য এখন 100 গজের মধ্যে। তাদের আষ্টে গন্ধে আমার মাথা ঘুরছে। ভৌতিক তিনতিরি চিৎকারে কান ভো ভো করছে। এখন এই 5 মণি যন্ত্রের মানুষটাকে রকেটে ওঠায় কি করে? প্রহ্লাদকে ডেকে উত্তর পেলাম না। কি বুদ্ধি হলো, হাত দিয়ে বিদূষকরের কোমরের কবজাটা খুলতে লাগলাম। বুঝতে পারছি মঙ্গোলীয় সৈন্যের ঢেউ দুলতে দুলতে ক্রমশই এগিয়ে আসছে। আর চোখে চেয়ে দেখি এখন প্রায় 1000 জন্তু। রোদ পড়ে তাদের আশের চকচকানিতে প্রায় চোখ ঝলসে যায়। কোনো মতে বিদূষকরকে দুভাগ করে ফেলে তার মাথার অংশটা টানতে টানতে রকেটের দরজার সামনে এনে ফেললাম। এবার
পায়ের দিকটা। সৈন্য এখন 50 গজের মধ্যে। আমার হাত পা অবশ হয়ে আসছে। অস্ত্রের কথা ভুলে গিয়েছি। পা ধরে টানতে টানতে বিদূষকরের তলার অংশটা যখন রকেটের দরজায় এনে ফেললাম, তখন দেখি প্রহ্লাদের জ্ঞান হয়েছে। সে এরই মধ্যে ওপরের দিকটা কেবিনের ভিতর তুলে দিয়েছে। বাকি অংশটা ভেতরে তুলে কেবিনের দরজা বন্ধ করার ঠিক আগের মুহূর্তে আমার পায়ে একটা ঠান্ডা স্যাঁতসেঁতে ঝাপটা অনুভব করলাম। তারপর আর কিছুই মনে ছিল না। যখন জ্ঞান হলো দেখি রকেট উড়ে চলেছে। আমার ডান পায়ে একটা চিনচিনে যন্ত্রণা ও কেবিনের মধ্যে একটা মেছো গন্ধ এখনো রয়ে গেছে। কিন্তু রকেটটা উড়ল কি করে? চালালো কি? প্রহ্লাদ তো যন্ত্রপাতির কিছুই জানে না, আর বিদূষকর তো এখনো দুখানা হয়ে পড়ে আছে। তবে কি আপনি উড়ল নাকি? কিন্তু অগণিত গ্রহ নক্ষত্রের মধ্যে কোনটিতে গিয়ে আমাদের পাড়ি শেষ হবে? শেষ কি হবে, না অনির্দিষ্টকাল আমাদের আকাশপথে অজানা উদ্দেশ্যে ঘুরে বেড়াতে হবে? কিন্তু রসদ, সে তো অফুরন্ত নয়। আর 3 বছর পরে আমরা খাবো কি? রকেটের যন্ত্রপাতি নাড়াচাড়া করে দেখেছি, তার কোনোটাই কাজ করছে না। এই অবস্থায় রকেটের চালাবার কথা নয়। কিন্তু তাও আমরা চলেছি। কি করে চলেছি জানি না, কিছুই জানি না। মনে অসংখ্য প্রশ্ন গিজগিজ করছে, কিন্তু কোনোটারই উত্তর দেবার শক্তি আমার নেই। আজ থেকে আমি অজ্ঞান, অসহায়। ভবিষ্যৎ অজ্ঞেয়, অন্ধকার। এখনো আমরা একইভাবে উড়ে চলেছি। কিছু দেখবার নেই, তাই জানলাটা বন্ধ করে রেখেছি। প্রহ্লাদ এখন অনেকটা সামলে নিয়েছে। দাঁত কপাটি লাগাটাও কমেছে। নিউটনের অরজিটাও কমেছে। মঙ্গলীয়ের গায়ে দাঁত বসানোর ফলেই বোধহয় ওটা হয়েছিল। কাণ্ডই বটে। প্রহ্লাদের কথাবার্তা এখনো অসংলগ্ন, কিন্তু যেটুকু বলেছে তার থেকে বুঝেছি যে নদীর ধারে পাথর কুড়োতে কুড়োতে সে হঠাৎ একটা আষ্টে গন্ধ পায়। তাতে সে মুখ তুলে দেখে কিছু দূরেই একটা না মানুষ, না জন্তু, না মাছ নদীর ধারে দাঁড়িয়ে আছে। আর নিউটন লেজ খাড়া করে, চোখ বড় বড় করে গুটি গুটি সেটার দিকে এগোচ্ছে। প্রহ্লাদ কিছু করার আগেই নিউটন নাকি এক লাফে জন্তুটার কাছে গিয়ে তার হাঁটুতে এক কামড় দেয়। তাতে সেটা ঝিঝির মতন এক বিকট চিৎকার করে পালিয়ে যায়। কিন্তু তার পর মুহূর্তেই নাকি ঠিক ওই রকমই আরেকটা জন্তু কোথা থেকে এসে প্রহ্লাদকে তাড়া করে। তার পরের ঘটনা অবশ্যই আমরা নিজের চোখেই দেখা। বিদূষকর আশ্চর্য সাহসের পরিচয় দিয়েছে, তাই খুশি হয়ে এ কদিন আমি ওকে বিশ্রাম দিয়েছি। আজ সকালে প্রহ্লাদ ও আমি ওকে জোড়া দিয়ে ওর কাঁধের বোতাম টিপে দিতেই ও স্পষ্ট উচ্চারণে বলল, থ্যাংক ইউ। তারপর থেকেই ও আমার সঙ্গে বেশ পরিষ্কারভাবে, প্রায় মানুষের মতো কথা বলছে। কিন্তু কেন জানি না ও চলতি ভাষা না বলে শুদ্ধ ভাষা ব্যবহার করছে। বোধ হয় এতদিন প্রহ্লাদের মুখে রামায়ণ মহাভারত শোনার ফল। আর সময়ের হিসাব নেই। সন তারিখ সব গুলিয়ে গেছে। রসদ আর কয়েকদিনের মতো আছে। শরীর মন অবসন্ন। প্রহ্লাদ আর নিউটন নির্জীবের মতো পড়ে আছে। কেবল বিদূষকরের কোনো গ্লানি নেই। ও বিড়বিড় করে সেই কবে প্রহ্লাদের মুখে শোনা ঘটোৎকচ বধের অংশটা আবৃত্তি করে যাচ্ছে। আজও সেই ঝিমধরা ভাবটা নিয়ে বসেছিলাম। এমন সময় বিদূষকর হঠাৎ তার আবৃত্তি থামিয়ে বলে উঠল, বাহবা বাহবা বাহবা। আমি বললাম, কি হলো বিদূষকর, এত ফুর্তি কিসের? বিদূষকর বলল, গবাক্ষ উদ্ঘাটন করহ। এর আগে বিদূষকরের কথা না শুনে ঠকেছি, তাই হাত বাড়িয়ে জানলাটা খুলে দিলাম। খুলতেই চোখ ঝলসানো দৃশ্য আমায় কিছুক্ষণের জন্য অন্ধ করে দিল। যখন দৃষ্টি ফিরে পেলাম, দেখি আমরা এক অদ্ভুত ভবিষ্যৎ অবিশ্বাস্য জগতের মধ্য দিয়ে উড়ে চলেছি। যতদূর চোখ যায় আকাশময় কেবল বুদবুদ ফুটছে আর ফাটছে, ফুটছে আর ফাটছে।
এই নেই এই আছে, এই আছে এই নেই। অগণিত সোনার বল আপনা থেকেই বড় হতে হতে হঠাৎ ফেটে সোনার ফোয়ারা ছড়িয়ে মিলিয়ে যাচ্ছে। আমি যে অবাক হব তাতে আর আশ্চর্য কি, কিন্তু প্রহ্লাদ যে প্রহ্লাদ, সেও এই দৃশ্য দেখে মুগ্ধ না হয়ে পারেনি। আর নিউটন, সে ক্রমাগত ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ে জানলার কাঁচটা খামচাচ্ছে, পারলে যেন কাঁচ ভেদ করে বাইরে চলে যায়। সেদিন থেকে আর জানলা বন্ধ করিনি, কারণ কখন যে কোন বিচিত্র জগতের মধ্যে এসে পড়ি তার ঠিক নেই। খিদে তেষ্টা ভুলে গেছি। ক্ষণে ক্ষণে দৃশ্য পরিবর্তন হচ্ছে। এখন দেখছি সারা আকাশময় সাপের মতো কিলবিলে সব আলো এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, এক একটা জানলার খুব কাছে এসে পড়ে, আর কেবিনের ভেতরটা আলো হয়ে ওঠে। এ যেন সৌরজগতের কোনো বাদশাহের উৎসবের আতশবাজির খেলা। আজকের অভিজ্ঞতাটা এক বিদুশেখর ছাড়া আমাদের সকলের ঘাম ছুটিয়ে দিয়েছিল। আকাশ ভর্তি বিশাল বিশাল গোলাকৃতি এবড়ো খেবড়ো পাথরের চাই, তাদের গায়ের সব গহ্বরের ভেতর থেকে অগ্নুদ্গার হচ্ছে। আমরা সেই পাথরের ফাঁক দিয়ে কলিশন বাঁচিয়ে বিদ্যুৎ বেগে ছুটে চলেছি। প্রহ্লাদ ক্রমাগত ইষ্টনাম জপ করছে। নিউটন টেবিলের তলায় ঢুকে থরথর করে কাঁপছে। কতবার মনে হয়েছে এই বুঝি গেলাম, এই বুঝি গেলাম, কিন্তু রকেট ঠিক শেষ মুহূর্তে ম্যাজিকের মতো মোড় ঘুরে নিজের পথ বেছে নিয়ে বেরিয়ে গেছে। আমরা ভয়ে মরছি, কিন্তু বিদুশেখরের ভ্রুক্ষেপ নেই। সে তার চেয়ারে বসে দুলছে ও মধ্যে মধ্যে টাফা বলছে। এই একটা নতুন কথা কদিনই ওর মুখে শুনছি। বোধহয় বাইরের দৃশ্য দেখে তারিফ করে তোফা বলতে গিয়ে টাফা বলছে। আজ নিউটনকে বড়ি খাওয়াচ্ছি এমন সময় বিদুশেখর হঠাৎ এক লাফে জানলার কাছে গিয়ে টাফা বলে চিৎকার করে উঠল। আমি জানলার দিকে তাকিয়ে দেখি আকাশে আর কিচ্ছু নেই, কেবল একটা ঝলমলে সাদা গ্রহ নির্মল নিষ্কলঙ্ক একটি চাঁদের মতো আমাদের দিকে চেয়ে আছে। রকেটটা নিঃসন্দেহে ওই গ্রহটার দিকেই এগিয়ে চলেছে। বিদুশেখরের কথা যদি সত্যি হয় তাহলে ওটার নাম টাফা। আজ জানলা দিয়ে অপূর্ব দৃশ্য। টাফার সর্বাঙ্গে যেন অসংখ্য জোনাকি জ্বলছে আর নিভছে। সেই আলোয় আমাদের কেবিনও আলো হয়ে গেছে। আমার সেই স্বপ্নের জোনাকির কথা মনে পড়ছে। মন আজ সকলেরই খুশি। শেষ পর্যন্ত হয়তো আমাদের অভিযান ব্যর্থ হবে না। টাফার দূরত্ব দেখে আন্দাজে মনে হচ্ছে কালই হয়তো আমরা ওখানে পৌঁছে যাব। গ্রহটা ঠিক কী রকম দেখতে সেটা ওই জোনাকিগুলোর জন্য বোঝবার উপায় নেই। আজ বিদুশেখরের যেসব কথাগুলো বলেছিল সেগুলো বিশ্বাস করা কঠিন। আমি কদিন থেকেই ওর অতিরিক্ত ফুর্তি দেখে বুঝেছি যে ওর মাথাটা হয়তো আবার গোলমাল করছে। ও বলল টাফায় নাকি সৌরজগতের প্রথম সভ্য লোকেরা বাস করে। পৃথিবীর সভ্যতার চেয়ে ওদের সভ্যতা নাকি বেশ কয়েক কোটি বছর পুরনো। ওদের প্রত্যেকটি লোকই নাকি বৈজ্ঞানিক, এবং এত বুদ্ধিমান লোক একসঙ্গে হওয়াতে নাকি ওদের অনেক দিন থেকেই অসুবিধা হচ্ছে। তাই কয়েক বছর থেকেই নাকি ওরা অন্যান্য সব গ্রহ থেকে একটি কম বুদ্ধির লোক বেছে নিয়ে টাফায় আনিয়ে বসবাস করাচ্ছে। আমি বললাম, তাহলে ওদের প্রহ্লাদকে পেয়ে খুব সুবিধে হবে বলো। তাই শুনে বিদুশেখর ঠং ঠং করে হাততালি দিয়ে এমন বিশ্রী রকম অট্টহাসি আরম্ভ করলো যে আমি বাধ্য হয়ে তার কাঁধের বোতামটা টিপে দিলাম। কাল টাফায় পৌঁছেছি। রকেট থেকে নেমে দেখি বহু লোক আমায় অভ্যর্থনা করতে এসেছে। লোক বলছি, কিন্তু এরা আসলে মোটেই মানুষের মতো নয়। অতিকায় পিঁপড়ে জাতীয়। একটা কিছু কল্পনা করতে পারলে এদের চেহারার কিছুটা আন্দাজ পাওয়া যাবে। বিরাট মাথা আর চোখ, কিন্তু সেই অনুপাতে হাত পা সরু, যেন কোনো কাজেই লাগে না। এদের সম্বন্ধে বিদুশেখর যা বলেছিল তা যে একদম ভুল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমার বিশ্বাস ব্যাপারটা আসলে ঠিক তার উল্টো, অর্থাৎ
এরা মানুষের অবস্থা থেকে এখনো অনেক পিছিয়ে আছে এবং সে অবস্থায় পৌঁছাতে ঢের সময় লাগবে। টাফার অবস্থা যে পৃথিবীর তুলনায় কত আদিম তা এদেশে বেশ বোঝাই যায়। এদের ঘরবাড়ি বলে কিছু নেই, এমনকি গাছপালাও নেই। এরা গর্ত দিয়ে মাটির ভেতর ঢুকে যায় এবং সেখানেই বাস করে। অবশ্যই আমাকে এরা ঠিক আমার দেশের বাড়ির মতো একটা বাড়ি দিয়েছে, কেবল ল্যাবরেটরিটাই নেই, আর সবই যেমন ছিল ঠিক তেমনই। প্রহ্লাদ ও নিউটন দিব্যি আছে। নতুন গ্রহে এসে নতুন পরিবেশে যে বাস করছে সে বোধটাই যেন নেই। বিদূষকরকে কেবল দেখতে পাচ্ছি না, ও কাল থেকে উধাও। টাফা সম্পর্কে এতগুলো মিথ্যে কথা বলে হয়তো আর মুখ দেখানোর সাহস নেই। আজ থেকে ডায়েরি লেখা বন্ধ করব, কারণ এখানে উল্লেখযোগ্য ঘটনা ঘটার সম্ভাবনা দেখছি না। খাতাটা পৃথিবীতে ফেরত পাঠানোর কোনো উপায় নেই। এটা খুব আক্ষেপের বিষয়। এত মূল্যবান তথ্য রয়েছে এতে, এখানকার মূর্খরা তো মর্ম কিছুই বুঝবে না, আর এদিকে আমাকেও ফিরে যেতে দেবে না। ফিরে যাবার খুব যে একটা প্রয়োজন বোধ করছি তাও নয়, কারণ এরা সত্যি আমায় খুবই যত্নে রেখেছে। বোধহয় ভাবছে যে আমার কাছ থেকে অনেক কিছু আদায় করে নেবে। এরা বাংলাটা জানলো কি করে জানি না, তবে তাতে একটা সুবিধা হয়েছে যে ধমক টমক দিলে বোঝে। সেদিন একটা পিঁপড়েকে ডেকে বললাম, কই হে, তোমাদের বৈজ্ঞানিক সব কোথায়? তাদের সঙ্গে একটু কথা টথা বলতে দাও, তোমরা যে ভয়ানক পিছিয়ে আছো। তাতে লোকটা বলল, ওসব বিজ্ঞান টিজ্ঞান দিয়ে আর কি হবে, যেমন আছেন থাকুন না। আমরা মাঝে মাঝে আপনার কাছে আসব, আপনার সহজ সরল কথাবার্তা শুনতে আমাদের ভারী ভালো লাগে। আহা, যত সব ন্যাকামো। আমি রেগে গিয়ে আমার নস্যির বন্দুকটা নিয়ে লোকটার ঠিক নাকের ফুটোয় তাক করে মারলাম, কিন্তু তাতে ওর কিচ্ছু হলো না। হবে কি করে, এরা যে এখনো হাসতেই শেখেনি। অনেকে হয়তো জানতে চাইবে প্রফেসর শঙ্কুর ডায়েরিটা কোথায় এবং এমন আশ্চর্য জিনিসটাকে দেখবার কোনো উপায় আছে কিনা। আমার নিজের ইচ্ছা ছিল যে ডায়েরিটা ছাপানোর পর ওর কাগজ ও কালিটা কোনো বৈজ্ঞানিককে দিয়ে পরীক্ষা করিয়ে তারপর ওটাকে জাদুঘরে দিয়ে দেব। সেখানে থাকলে অবশ্যই সকলের পক্ষেই দেখা সম্ভব, কিন্তু তা হবার জো নেই। না থাকার কারণটা আশ্চর্য। লেখাটা কপি করে প্রেসে দেবার পর সেই দিনই বাড়ি এসে শোবার ঘরের তাক থেকে ডায়েরিটা নামাতে গিয়ে জায়গাটা ফাঁকা। তারপর একটা অদ্ভুত ব্যাপার দেখলাম। ডায়েরির পাতার কিছু গুঁড়ো আর লাল মলাটটার ছোট্ট একটা অংশ তাকের উপর আছে এবং তার উপর ক্ষিপ্র পদে ঘোরাফেরা করছে প্রায় শখানেক বুভুক্ষু ডেও পিঁপড়ে। এরা পুরো খাতাটাকে খেয়ে শেষ করেছে এবং ওই সামান্য বাকি অংশটুকু আমার চোখের সামনেই উদারসাৎ করে ফেলল। আমি কেবল হা করে চেয়ে রইলাম। যে জিনিসটাকে অক্ষয় অবিনশ্বর বলে মনে হয়েছিল সেটা হঠাৎ পিঁপড়ের খাদ্যে পরিণত হলো কি করে, সেটা আমি এখনো ভেবে ঠাউর করতে পারিনি। তোমরা এর মানে কিছু বুঝতে পারছো কি? শেষ হলো আজকের গল্পপাঠ। যদি গল্পপাঠ ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।